আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন এবং সবার ঈদ ভালো কেটেছে পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটাও ভালো কেটেছে, তবে একটু মন খারাপ ছিল। সব কিছু নিয়ে বলবো আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ পাকের পরিকল্পনা অনুযায়ী হয়। তো ভিউয়ার্স, আপনাদের ঈদের দিন কার কোথায় কিভাবে কেটেছে চাইলে আমাকে জানাতে পারেন। ভিডিওটা শুরু করেছিলাম ঈদের আগের দিন বিকেল থেকে। কিছু মুরগি গোস্ত ভুনা করলাম রাতে খাওয়ার জন্য, সেই সাথে ফ্রিজ থেকে দুধ নামিয়ে জাল করলাম। ঈদের আগের দিন রাতের বেলায় আমি 2 রকমের সেমাই রান্না করব, সেই সাথে 2টা পুডিং বানিয়ে রাখব। পরিবারের মানুষগুলোকে ছাড়া কখনো তো এভাবে একা একা ঈদ করা হয় নাই। তো হয়তোবা সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে এই কাজগুলো নাও করতে পারি, তাই ভেবে দেখলাম যে যদি রাতে সেমাইটা রান্না করে রাখা যায় তাহলে হয়তো অনেকটা ভালো হবে, আর সকালবেলা খুব বেশি তাড়াহুড়ো করতে হবে না। আমার মতো কে কে এভাবে সেমাইটা রান্না করে রেখেছিলেন রাতে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদিও সেমাইটা সকালে গরম গরম লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেকে আবার ঠান্ডা ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন। তো আমি আমার সুবিধার ক্ষেত্রে সেমাইটা আগে থেকে রান্না করে রাখলাম। 2টা পুডিং বানিয়েছি, সেই সাথে নারিকেল দিয়ে ভুনা সেমাই করেছি, আর এইদিকে লাচ্ছা সেমাই করেছি। ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দিব। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওঠার পর মোস্তাকিমের বাবাকে ডেকে তুললাম। তো মোস্তাকিমের বাবা আর মোস্তাকিম 2জন নামাজে চলে গিয়েছে। ওদেরকে নামাজে পাঠিয়ে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। আগে রান্নাটা করব, তারপরে ঘরবাড়ি গুছিয়ে নিব। তো ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে কিন্তু আগেই নিয়েছি, শুধু বিছানার চাদরগুলো পাল্টানো হয় নাই, এইগুলো সকাল সকাল পাল্টাবো সেই জন্য। ছোটোবেলার ঈদটা খুব ভালো ছিল তাই না? ছোটোবেলার ঈদের আনন্দটা একেবারেই আলাদা ছিল। আসলে ছোটোবেলার ঈদ মানে শুধু নতুন পোশাক না, মায়ের হাতের বানানো সেমাই, তারপর সারাদিন খেলাধুলার সুযোগ। এখনকার ঈদ ভালো, কিন্তু সেই ছোটোবেলার সরল আনন্দটা একদমই নাই। সংসারের দায়িত্ব অনেক সময় আমাদের ছোটোবেলার সেই সহজ আনন্দটা একটু কমিয়ে দেয়। তবে যতই ব্যস্ততা থাক, মাঝে মাঝে একটা ছোট্ট স্মৃতি, একটা সুন্দর মুহূর্ত ফিরে এনে আমাদের মনটাও একটু ভালো করে তোলে। পরিবারের সবাইকে নিয়ে আসলে সব কিছু, তাদের সাথে সময় কাটানো, সবার খেয়াল রাখা, এইসব আসলে জীবনের সবচেয়ে বড় শান্তি আর একটা মূল্যবান মুহূর্ত। তখনের ঈদ ছিল একরকম, এখনের ঈদ হচ্ছে আরেক রকম। তখন সংসারের কারো দায়িত্ব নিজের কাঁধে ছিল না, আর এখন পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজের কাঁধে। সবাইকে ভালো রাখা, সবাইকে হাসি খুশি রাখা, এটাও একটা আনন্দ। সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা, এটাও একটা ভালো মুহূর্ত। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা ভালোই কেটেছে, যদিও পরিবারের মানুষগুলোকে অনেক বেশি মিস করেছি। সবার সাথে তো সবসময় ঈদ করা হয়, এইভাবে একা একা ঈদ আমাদের কখনোই করা হয় নাই। আসলে পরিবারের সঙ্গে সময় কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওই সম্পর্কগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি আর সাপোর্ট দেয়। সংসার, সন্তান, স্বামী সব কিছু মিলে আমাদের জীবন, তাই সবাইকে একটু সময় করে যত্ন করে এগোতে হয়, যাতে সবাই ভালো থাকে আর সম্পর্কগুলো শক্তিশালী হয়। তবে বিয়ের পর নিজের সংসারে ঈদ কাটানোর মুহূর্তটা একবারেই আলাদা আনন্দ। নিজের ঘরে নিজের পরিবার নিয়ে সময় কাটানো, নিজের মতো করে সাজানো, রান্না করা, সব কিছুতে যে একটা শান্তি আছে যা ছোটবেলার ঈদের মতোই মধুর হয়। এটা যেন নিজের জীবনের একটি নতুন অধ্যায়ের খুশির মুহূর্ত। তো ভিউয়ার্স, আমি কিন্তু কথায় কথায় এইদিকে রোস্ট রান্না করেছি,
আর হচ্ছে গরু গোস্ত বসিয়ে দিয়েছি। মোস্তাকিমের বাবা গরু গোস্ত নিয়ে এসেছিল গতকাল রাতে, আর হচ্ছে 2টা মুরগি নিয়ে এসেছিল। তো উনি বাজারে যে লম্বা লাইনে দাঁড়িয়েছিল, মুরগি পাওয়াই যাচ্ছিল না, শেষ পর্যন্ত 2টা ফার্মের মুরগি নিয়ে এসেছে। আর গরু গোস্তটা সকালেই কিনে দিয়ে গিয়েছিল ঈদের আগের দিন। তো ওই গরু গোস্তটাই রান্না করলাম, আর হচ্ছে মুরগির রোস্ট রান্না করলাম, সাথে ভাত বসিয়ে দিয়েছি। মোস্তাকিমের বাবা তো পোলাও খাবে না, বাচ্চাদের জন্য পোলাও রান্না করব। আর আজকে আর খিচুড়ি রান্না করব না, এত কিছু রান্না করলে খাওয়া হবে না। এমনিতেও মোস্তাকিমের বাবা বিকেলবেলা চলে যাবে ওর দাদু বাসায়, কারণ ওনার অনেকটাই মন খারাপ। বাবা মাকে রেখে এভাবে ঈদ করা হয় নাই কখনো। উনি স্ত্রী সন্তান রেখে ঈদ করেছেন বহুবার, কিন্তু বাবা মা রেখে একবারও ঈদ করে নাই, তাই ওনার অনেক বেশি মন খারাপ। তো আমিও কিছু বলি নাই, বলছি খাওয়া দাওয়া করে তারপরে না হয় তুমি বিকেলে চলে যেও। তো আমাদেরকে অনেক বেশি জোরাজুরি করেছিলেন, আমরা যাই নাই। আমরা এবার বলেছি ঢাকায় ঈদ করব। আসলে কোথাও যাওয়া জার্নি এখন আর একদমই ভালো লাগে না। তো বাবার বাড়িতে তো কুরবানি দেওয়া হয় নাই এবার, এজন্য বেশি একটা যাওয়ার ইচ্ছেও ছিল না। যদি কুরবানি দেওয়া হতো তাহলে হয়তো বা যাওয়া হতো, কারণ বাচ্চাদের গরু দেখা, গরু কেনা একটা আনন্দ থাকে। আসলে আল্লাহ পাক এখনও আমাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দেন নাই, যখন দিবে হয়তো বা তখন দিব। তবে বাবার বাড়ি যত বছর ধরে কুরবানি দেওয়া হয়, বাবার বাড়িতে চলে যাই, বাচ্চারা নিজেদের মতো করে আনন্দ করে, কুরবানিটা উপভোগ করে। এবার যেহেতু বাবার বাড়িতে কুরবানি দেওয়া হয় নাই, তাই সেভাবে যাওয়ার ইচ্ছেটাও ছিল না, আর যাওয়াও হয় নাই। সত্যি কথা বলতে কি, কুরবানি না দিলেও কিন্তু পরিবারের মানুষের সাথে ঈদ উদযাপন করাটা কিন্তু আলাদা একটা আনন্দ, সুন্দর সুন্দর মুহূর্ত। কিন্তু আমার এবার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কোনো মন মানসিকতা ছিল না। সত্যি কথা, জার্নিটা আমার এখন অনেক বেশি বিরক্তিকর হয়ে গিয়েছে, যে জন্য আমি কোথাও যাই নাই। মোস্তাকিমের বাবাও কিন্তু দাদু বাসায় যাওয়ার জন্য অনেক বেশি আমাকে জোর করেছিল, তো আমার একদমই ইচ্ছে হয় নাই, তাই উনি একা একা চলে গিয়েছিলেন। তো এদিকে পোলাওটা কিন্তু রান্না হয়ে এসেছে, রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম। তারপর রান্নাঘরে সব কাজকর্ম সেরে চলে এসেছি রুমে। রুম টুম সব কিছু গুছানোই ছিল, শুধু বেডশিটটা পাল্টানো হয় নাই। আমি সোহানাকে বলেছিলাম যে তোমার কিছু করার দরকার নেই, আমি রান্নাটা সেরে তারপর বিছানার চাদরগুলো পাল্টে ঘরটা মুছে নিব, তাহলে আমার কাজকর্ম শেষ। সোহানার রুমের চাদরটা আগে পাল্টাবো, আগে পাল্টিয়ে তারপর আমাদের রুমেরটা পাল্টাবো, কারণ ওই রুমে মোস্তাকিমের বাবা শুয়ে আছে, নামাজ পড়ে তারপর উনি শুয়ে আছেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর উনি বাবার বাড়িতে চলে যাবেন। আগে এই বিছানাটা গুছিয়ে ওনাদেরকে এই রুমে পাঠিয়ে দিব, তারপরে যে আমাদের রুমটা গুছাবো। এই কাজগুলো গতকাল রাতে করে রাখার ইচ্ছে ছিল, কিন্তু করা হয় নাই। ভাবলাম যে থাক, সকাল সকালেই না হয় বিছানার চাদরগুলো পাল্টে নিব। এমনিতেও তো এত বেশি কাজকর্ম নাই, সব তো গতকাল করেই রেখেছি। তো বিছানার চাদরটা পাল্টে রুমটা খুব সুন্দর করে মুছে নিলাম। কাজকর্ম করছি আর ভাবছিলাম, যদি এখন বাবার বাড়িতে থাকতাম তাহলে তো আর এই কাজগুলো করা হতো না, ঈদের আনন্দটা অন্যরকম হতো। তারপরেও নিজের সংসার বলে কথা, নিজের সংসার তো অন্যরকম একটা অনুভূতি থাকে, এখানে ভালো মন্দ মিশে থাকে। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদ। আমরা যেমন ঢাকায় বসে গ্রামের মানুষগুলোকে মিস করেছি, ঠিক তেমনি গ্রামের মানুষগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি মিস করেছে। আমরা যাই নাই বলে আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরা নতুন কাপড় চোপড় পরেই নাই। সোহানাও কিন্তু বাসায় নতুন কাপড় পরে নাই, নর্মালি সবসময় যেরকম থাকে ওই রকমই। সত্যি কথা বলতে কি জানেন, ঈদের দিনটা আমার কাছে ঈদের দিন মনেই হয় নাই। শুধু একটু সকালটা মনে হয়েছিল যখন মোস্তাকিমের বাবা আর মোস্তাকিম নামাজে গিয়েছিল তখন। নর্মালি প্রতিদিন আমাদের যেমন কাটে, ঈদের দিনটাও কিন্তু ঠিক সেই রকমই কেটেছিল, মনেই হয় নাই যে আজকে ঈদের দিন। বাসার নিচে গরু কুরবানি দেওয়া হয়েছিল, তো মোস্তাকিমকে বলেছিলাম যাও তুমি যে দেখে আসো।
না, উনি একা যাবে না, লজ্জা পায়। আসলে মুস্তাকিম তো একা কোথাও যাওয়া আসা করে না, অনেক বেশি লাজুক। বারবার বলা সত্ত্বেও কিন্তু ও যায় নাই, ঘরেই ছিল। মুস্তাকিমের বাবা যখন বিকেলবেলা চলে গিয়েছিল তখন আমাদের আরও বেশি খারাপ লেগেছে, অনেক বেশি খারাপ লেগেছে দিনটা। সোহানার রুমটা গুছিয়ে চলে এসেছিলাম আমাদের রুমে। কিছুদিন আগে এই চাদরটা আমি নতুন এনেছিলাম, এখনও বিছানো হয়নি। আজকে প্রথম ঈদের দিন বিছাবো। তো ঈদের দিন উপলক্ষে আসলে নতুন করে কোনো কিছুই কেনা হয় নাই যে এটা কিনবো, এটা দিয়ে ঘর সাজাবো। নর্মালি ঘরে যা ছিল সেটা দিয়ে শুধু ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এ আর কি। আমরা মধ্যবিত্তরা সব কিছু চাইলেই পারি না, সব কিছু ইচ্ছে করলেও আনতে পারি না, কারণ আমাদের সব কিছুর আগে হিসেব করতে হয় যে খরচটা কেমন হবে, আদৌ খরচটা হলে আমরা সেটা বহন করতে পারবো কি না। তো যাই হোক, বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। এই চাদরটা অনেক আপুরাই দেখি বিছান, তো ওনারা বিছিয়ে কিন্তু পুরান করে ফেলেছেন আর আমি সবেমাত্র বিছাচ্ছি। যাই হোক, চাদরটা খুব বেশি ভালো লাগে। এটার মধ্যে কিন্তু অনেক অনেক কালার ছিল, তবে আমার কাছে যেহেতু একটু হোয়াইট কালারটা বেশি পছন্দ তাই আমি এটাই নিয়ে এসেছি। চাদরটা বিছানোর পর খুব সুন্দর লাগছিল, যদিও আমার বাসার দেয়ালগুলো একদমই সুন্দর না, তারপরেও ওইটুকুর মধ্যেই আমি সুন্দরকে খোঁজার চেষ্টা করি। মাঝে মাঝে অসুন্দরকেও আমরা চেষ্টা করলে সুন্দর করে তুলতে পারি নিজেদের একটু হাতের ছোঁয়ায়। চেষ্টা করি ঘরটা সবসময় একটু পরিপাটি থাক, গোছানো থাক, যাতে দেখতে ভালো লাগে, ওই অসুন্দর জায়গাটুকু ফুটে ওঠে সুন্দরের ছোঁয়ায়। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িয়ালি অনেক বয়স্ক, উনি আসলে ওঠা মানে চলাফেরা করতে সমস্যা হয়, তাই ওনার বাসার যে তদারকিটা সেটা ঠিকমতো করা হয় না। একটা জিনিস নষ্ট হলে, পুরনো হলে সেটা ঠিক করা হয় না, সেটা ভাড়াটিয়ারা নিজেদের দায়িত্বে ঠিক করে। এই নিয়ে দেখা যায় কি আমাদের অনেক বেশি ঝামেলা পোহাতে হয়, সমস্যায় পড়তে হয়। আমি এই কয়েক মাসে অনেক অনেক বাসা দেখেছি জানেন, কিন্তু বাসা আমার মনের মতো হয়ই না। আমার বাসার কাছে যে বাসাটা দেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বাসাটায় একটা সমস্যা জানেন, সেটা হচ্ছে পানির সমস্যা। ওনারা টাইম ধরে পানি দেয়, সকালে একবার, রাতে একবার। তো এই সমস্যাটা হচ্ছে বড় সমস্যা। ঢাকায় আমরা যারা থাকি তাদের মেন হচ্ছে পানি এবং গ্যাস, এই দুইটা না থাকলে কিন্তু জীবনটা একদম অচল হয়ে যায়। তো আমার এখানে কোনো কিছু সমস্যা নাই, শুধু মাঝে মধ্যে গ্যাস পাই না, আর দেখা যায় যেহেতু 5 তলায় থাকি একটু ওঠানামাটা কষ্ট, এই আর কি। তো এই জন্য ওই বাসাটা আমি না করে দিয়েছি। দেখে এসেছিলাম, ভাড়া টাড়া সব ঠিক করেছিলাম, কিন্তু যখন শুনলাম যে পানির সমস্যা, 2 টাইম পানি দেয়, সকাল বিকাল, তো ভাবলাম না, এরকম পানি ধরে কাজ করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আর বাসাটা নেওয়া হয় নাই। যাই হোক, এই বাসায় কিন্তু থাকতে ভালো লাগে, খোলামেলা, আলো বাতাস সব কিছু পরিপূর্ণ, তারপরে একটু সমস্যা থেকেই যায়। তো ভিউয়ার্স, আমার রুমটা কিন্তু গোছানো শেষ, গাছে একটু পানি স্প্রে করে দিলাম। এখনও যারা পরিবারের মানুষগুলোর সাথে ঈদের ছুটি কাটাচ্ছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। আপনারা যারা পরিবারের মানুষগুলো রেখে আপনাদের গন্তব্যে পৌঁছাবেন তাদের জন্য রইল অনেক শুভকামনা, আপনাদের যাত্রা নিরাপদ এবং শুভ হোক। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।